পদত্যাগ করেছেন রুমিন ফারহানা এমন ক্যাপশনে টিকটকে অন্তত 4টি ভিডিও ছড়িয়েছে। লক্ষাধিক মানুষের নজরে পড়া ভিডিওগুলো যখন ক্রমাগত বিভ্রান্তি ছড়াচ্ছিল, তখন বিশ্লেষণ করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রায় 5 বছর আগের ভিডিওকে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সংঘবদ্ধভাবে গুজব ছড়ানো হলো নতুন আইনমন্ত্রী হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। চলুন দর্শক, শুরুতেই এমন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। মেজাজ হারিয়ে সংসদ থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমন চাঞ্চল্যকর শিরোনামে একটি ভিডিও টিকটকে রীতিমতো ঝড় তুলেছে। লক্ষাধিক মানুষের নজরে পড়ে, আবার হাজারেরও বেশি প্রতিক্রিয়া জড়ো হয়। চরম বিভ্রান্তির মাঝেই সঠিক তথ্য জানা গেল রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে। রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। রুমিন ফারহানা পদত্যাগ করেননি। ভিডিওটি প্রায় 5 বছর আগের ভিন্ন ঘটনা। ওদিকে একটি ভিডিও পোস্ট করে সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হলো। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম পদত্যাগ করেছেন। কয়েক লাখবার দেখা সেই ভিডিওটিকে সত্যি ভেবে বহু মানুষ মন্তব্য করেছেন। তবে ভালো করে বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মন্ত্রীর বিভিন্ন ছবিকে গ্রাফিক্সের মাধ্যমে যুক্ত করে ভিডিও বানিয়ে মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড থেকে দাবি করা হলো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ নতুন আইনমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অনেকেরই নজরে পড়েছে পোস্টটি, শেয়ারও হয়েছে। তবে যাচাই করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। যমুনা টেলিভিশন এমন কোনো খবর প্রচার করেনি। ডিজিটাল কারসাজি দিয়ে ফটোকার্ড নকল করে এই মিথ্যা ছড়ানো হয়েছে। অপতথ্য আরও আছে। ফেসবুকে বিভিন্ন পেজে একটি পোস্ট হাজারের বেশি শেয়ার হয়েছে। সেখানে দাবি করা হয় ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব নাকি বলেছেন মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটোয়ারিকেই নিতে হবে। অথচ ভালো করে বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি স্যাটায়ার পেজ থেকে এই গুজবটি ছড়িয়ে পড়ে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে নানা রকম অপতথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিদিনই যেমন নতুন নতুন কিছু গুজব আমাদের চোখে পড়ে, আজকেও তেমনই কিছু গুজব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আগেই জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান যুক্ত আছেন। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ, একই সাথে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মানে যাই চলুক না কেন আমাদের জীবনে, তার আশেপাশে কিছু না কিছু অপতথ্যের প্রচারও সমান তালেই চলতে থাকে। আমরা দেখেছি গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো, তখন আমরা দেখেছি যে ৩-৪টা দুর্ঘটনার ছবি কোলাজ করে ছড়ানো হচ্ছে, যার মধ্যে একটি রেল দুর্ঘটনা অপতথ্য, যেটা আমরা আমাদের প্রতিবেদনে এর আগে তুলে ধরেছিলাম। এইসব ঘটনার পাশাপাশি কিছু খুব কমন প্রবণতা যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে রাজনৈতিক অপতথ্যগুলো। আপনার কাছে কি মনে হয় যে মূলত কি কারণ এসব অপতথ্যের? আমরা নির্বাচনের আগে ধরে নিচ্ছিলাম যে নির্বাচনকে প্রভাবিত করার একটা বিষয় থাকতে পারে, কিন্তু রাজনৈতিক অপতথ্য তো আসলে থেমে নেই। প্রথমত হলো আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং সারা দেশবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আপনার মতো আমিও খুব প্যানিক ফিল করছিলাম গত কয়েকদিন যাবৎ। আমিও দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমার কাছে প্রচুর এরকম তথ্য আসছে, যে তথ্যগুলো অপতথ্য। হয়তো মনে হয়, আমি নিজে মনে করলেও বুঝতে পারি, বা অনেক সময় একটু প্যানিক হয়ে যায় যে এটা কি এরকম। এখন মনে হচ্ছে যে আমরা আপনার মতো আমারও প্রশ্ন এরকম, নির্বাচনের আগে আমরা ভাবছিলাম একরকম, এটা হয়েছে কেন বা হচ্ছে হয়তো নির্বাচনে জেতার জন্য, ক্ষমতা কাঠামোর ভাগ পাওয়ার জন্য একটা কম্পিটিশন, সেই জায়গা থেকে নানান ধরনের শক্তি ইনভলভ হয়েছে। তো এখন কেন, বা এমন কোনো কিছু কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো আসলে ক্ষমতা কাঠামোর কোনো পরিবর্তনও না, কারোর কোনো বেশি কোনো সুবিধাও দিচ্ছে না, তারপরে এটা হচ্ছে কেন, এই প্রশ্ন কিন্তু থেকে যায়।
আরেকটা বড় ব্যাপার হলো, একসময় আমরা বলতাম আপনাদের এখানে ফ্যাক্ট চেকারের মাধ্যমে, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতাম যে এটা সোশ্যাল মিডিয়াতে আসলে কাটতেই ব্যাপার। তো কোনো কোনো আইডিতে দেখা যায় যে খুবই সামান্য রিচ, এবং তাদের অনেক সময় দেখা যায় যে এই আইডি আসলে খুব দুর্বল আইডি, এবং সবসময় এটা কাজ করছেও না, তারপর সে কিন্তু তথ্য ছড়াচ্ছে। তো এটাকে অনেক সময় আমরা বলি যে ফেক আইডি। তো এখন এই ফেক আইডি কেন করছে? যেহেতু এটা তো ব্যবসা তো হচ্ছে না, তাহলে কেন তারা করে কাজগুলো করছে? আমার কাছে কেন যেন মনে হয় এখন আহ, একটা একটা শ্রেণী তৈরি হয়েছে, যে শ্রেণীটা সোসাইটিতে অপরাধ করে বেড়াচ্ছে। এটা আমার কাছে একটা মনে হচ্ছে এখন আমাদেরকে অপরাধের জায়গা থেকে ভাবা দরকার খুব। এটা আমরা সবসময় ভাবছি মানে প্রফিটের জায়গা থেকে, বিজনেসের জায়গা থেকে, পলিটিক্যাল গেইনের জায়গা থেকে, বা পলিটিক্যাল কম্পিটিশনের জায়গা থেকে। এগুলো আছে, এগুলো যে নাই তা না। তো আমার কাছে মনে হচ্ছে সোসাইটিতে অস্থিরতা তৈরি করা, সোসাইটিতে অস্থিতিশীলতা তৈরি করা, সমাজের মানুষকে বিপথে নেওয়া, এবং সমাজকে ডিরেল করা, অথবা রাজনীতিকে ডিরেল করা, অনেক সময় সরকারকে বাধাগ্রস্ত করা, সরকারকে মানে বিপদের মধ্যে রাখা, অথবা কোনো ইস্যুকে এমনভাবে অস্থির করে ফেলা যেন সরকার বিপদের মধ্যে পড়ে। এ ধরনের নানান চিন্তাও থাকতে পারে। এবং এগুলোর সাথে শুধুমাত্র যে অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, অথবা যেগুলো রাজনৈতিক শক্তিও না, সামাজিক শক্তিও না, এ ধরনের নানান ব্যক্তিগত নানান শক্তিও থাকতে পারে, ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। তার বাইরেও আমার কাছে কেন যেন মনে হয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোও কাজ করতে থাকতে পারে। এই সব কিছু মিলে এটাকে নিয়ে খুব, এখন আমার মনে হচ্ছে খুব সিরিয়াসলি ভাবা দরকার ফেক নিউজগুলো নিয়ে, কারণ এটা যে কোনো সময় রাষ্ট্রকে অস্থির করে ফেলতে পারে। এটাকে আমাদের শুধুমাত্র কোনো একটা ইস্যু ভিত্তিক বা কোনো একটা ইভেন্ট ভিত্তিক যদি ভাবি, তাহলে আমরা ভুল করব। আমাদেরকে টোটাল জায়গা থেকে দেখতে হবে এই উৎপাদগুলো কারা করছে এবং কেন করছে, এবং ধরে ধরে যদি আপনি সবাইকে নাও ধরতে পারেন, অল্প কিছু ধরতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত সোশ্যাল মিডিয়া এবং সহ আপনার এই যে আমাদের সামাজিক যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমে এমনভাবে কোনো একটা টেকনোলজির মাধ্যমে এমনভাবে কিছু লোককে আইডেন্টিফাই করা যারা এই অপরাধগুলো ছড়াচ্ছে, এবং এর মধ্যে সবাইকে যদি না পারা যায়, এক্সাম্পল আকারেও যদি কিছু কিছু লোককে শাস্তি দেওয়া যায় সঠিকভাবে, ভুলভাবে নয়, সঠিকভাবে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে অন্যদের জন্য সতর্কবার্তা যাবে। এটা যদি আমরা করতে না পারি, এইটা প্রত্যেকটা মুহূর্তে যে বেড়ে চলছে, এটা তো একদিক দিয়ে রাষ্ট্রকে অস্থির করছে, ব্যক্তিকে ডিরেল করছে, আমাদেরকে বিচ্যুত করছে, এবং নানাভাবে সমাজের মধ্যে প্যানিক তৈরি করছে। এই সব কিছু মিলে ব্যক্তির সম্মান মর্যাদা নষ্ট করছে। এই প্রতিক্রিয়ার জায়গাটাতে আমি একটু জানতে চাই যে যখন কোনো রাজনৈতিক দলকে ঘিরে কিংবা রাজনৈতিক কোনো নেতাকে ঘিরে অপতথ্য ছড়াচ্ছে, একটা বড় রাজনৈতিক দলের কর্মীরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে থাকে, সমর্থকরা সারা দেশে ছড়িয়ে থাকে, তাদের আসলে মনস্তাত্ত্বিক প্রভাব কি ধরনের হয় এই অপতথ্যগুলোর তাদের উপরে? না, প্রথমত তো আপনি যে ব্যক্তিটার বিরুদ্ধে এই কাজগুলো করেন তাকে তো আপনি সামাজিকভাবে মেরে ফেলেন। আসলে আপনি কন্টিনিউয়াসলি কাজটা করতে থাকেন, দেখবেন একটা পর্যায়ে সে, আমি নিজে আজকে আপনি এই আলাপ তোলার আগে, মানে এই আমি সাথে জয়েন করার ঘন্টাখানে আগে আমি একটা পেজে এরকম একটা নিউজ দেখলাম, দেখে আমি খুবই হতবাক হলাম যে এটা কি আসলে উনি করেছেন। তারপর আমি গিয়ে দেখি যে আসলে কমেন্টে গিয়ে দেখি যে না, আসলে অনেকেই বলছেন এটা একটা ভুয়া আইডি, এটা এই আইডি থেকে এটা হওয়ার কথা না। আসলে তথ্যটা কিন্তু সঠিক দিয়েছে দেখলাম, কিন্তু আইডিটা নাকি ভুল। লোকজন বলছে এটা ভুয়া আইডি। সঠিক তথ্য দিয়েও কিন্তু হয়তো প্রথম আইডিটা তৈরি হয়েছে, কিছু লোককে প্রভাবিত করছে, প্রথমবার বা দ্বিতীয়বার চতুর্থবার তৃতীয়বারের মতো করবে, তারপরে সে কিন্তু আবার অনেক সময় ফেক তথ্য দেওয়া শুরু করবে। তো এখন ব্যক্তিগতভাবে যে প্যানিকগুলো তৈরি করে, সে প্যানিকগুলো তো আপনাকে প্রথমত সে বিশ্বাসযোগ্যতা অর্জন কখনো কখনো করে, এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরেই সোসাইটির মধ্যে ওই ব্যক্তির সম্পর্কে বা ওই গ্রুপটার সম্পর্কে সে মিথ্যা তথ্য ছড়ায়। তো তার ফলে তো গোষ্ঠীটা বা গ্রুপটা অথবা ওই ব্যক্তিটা সমাজের মধ্যে একটা পর্যায়ে ঘৃণিত হয়ে পড়ে। কত লোককে সে বলবে এই ঘটনাটার সাথে সে ঘটায় নাই। আবার সমাজে তো এমন অনেক লোক আছে যাদের কাছে আপনি পৌঁছতেও পারবেন না, কথাটা বলতেও পারবেন না, আবার সে শুনতেও চাইবে না, আবার শুনলেও সে আপনাকে টাট্টা প্রশ্ন করবে যে ও দেখো কি বলছে। তো এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তিকে আমরা মেরে ফেলতেছি, এটা আমার কাছে মনে হচ্ছে একটা অসুস্থতা। এবং সমাজে যে কিছু অসুস্থ লোক নাই সেটাও কিন্তু আমাদের মনে করার কিছু নাই। আমার কিছু লোক থাকতে পারে যারা অসুস্থ প্রকৃতির, বিকৃত মানসিকতার, তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলার অধীন করা দরকার। এবং এটার জন্য সরকারকে আমার কাছে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করতে হবে। সরকারের যারা আইন শৃঙ্খলা এই প্রতিকারের পথগুলো নিয়ে নিশ্চয়ই আপনার সাথে আরেকটু বিস্তারিত আলোচনাও করতে চাই। একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করব সঙ্গে থাকবার জন্য। বিরতির পর আপনার সাথে এই বিষয়ে আলোচনায় ফিরছি। আজকের এই আয়োজনে দর্শক এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান যুক্ত আছেন। বিরতির আগে আলাপ হচ্ছিল আপনার সাথে এবং প্রতিকারের জায়গাটি নিয়ে আলোচনা করব বলে গিয়েছিলাম বিরতির আগে। এই যে যাদেরকে নিয়ে অপতথ্যগুলো ছড়াচ্ছে, আপনার কাছে কি মনে হয় তাদের আসলে পদক্ষেপ নেওয়া উচিত? মানে আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা কি তাদের করা উচিত, নাকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী স্বপ্রণোদিত হয়ে কিংবা সরকার কোনো পদক্ষেপ এমনভাবে নেবে যেন যাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে তাকে মামলা করা বা অভিযোগ করার জন্য যেতে না হয়? কোনটা আসলে হতে পারে আইনের আওতায় নিয়ে আসার পদ্ধতি? আমি আসলে দ্বিতীয় পদ্ধতির কথাই বলছি। ব্যক্তি যদি বারবার এটাতে মনোযোগ দেয়, তার যেমন ব্যক্তি জীবন একবার তো তাকে একটা পেনিকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সকল তথ্য ছাড়িয়ে, আবার তাকে যদি এর পিছনে ছুটতে বলা হয় তাহলে আর তার জীবন থাকবে না, এবং এটা সম্ভব না, কারণ ব্যক্তি কখনো তাকে আইডেন্টিফাই করতে পারবে না। খুব রেয়ার ঘটনা তাকে আইডেন্টিফাই করতে পারা। আমি বলেছি যে এক্সাম্পলারি কিছু পানিশমেন্ট দেওয়া দরকার যাদেরকে দেখা যাবে যে এই ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে অনলাইনে। এই লোকগুলোর মধ্যে হয়তো 500 লোকের মধ্যে যদি আপনি 5 জন লোককে আইডেন্টিফাই করতে পারেন, এই 5টা লোককে আপনি এক্সাম্পলারি কিছু শাস্তির ব্যবস্থা করেন। আমি একসময় বলতাম যে এটা আমাদেরকে সচেতন করা দরকার, যেন আমরা মূলধারার যে মিডিয়া তার উপর নির্ভর করি। এবং এটার ক্ষেত্রে দেখা গেল যে আমি এই কথা বলেছি অনেকদিন, তাছাড়া বলেছি যে মসজিদ, প্যাগোডা, মন্দির এগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করা। আমার কাছে মনে হচ্ছে এখন এই সচেতনতার মধ্য দিয়ে এই প্রক্রিয়ার মুক্তি আসবে না। কারণ হলো কি, আমরা যারা সচেতন তারা এমনি সচেতন আছি, এবং এটাতে হয়তো আরো 2% 5% বাড়বে, কিন্তু সচেতন জনগোষ্ঠী হওয়ার কারণে কেউ অপরাধ করছে না। অপরাধী নিজে সচেতনভাবে অপরাধটা করছে, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। এর ফলে অপরাধীকে যদি আমরা শাস্তির অধীন করতে না পারি, 1-2 জন করে হলো, তাহলে কিন্তু আমরা এই অবস্থা থেকে মুক্তি পাবো না। এটা শুধুমাত্র ব্যক্তিকে প্যানিক তৈরি করছে না, ক্ষতিগ্রস্ত করছে না, এমনকি রাষ্ট্রের নিজের নিরাপত্তার প্রয়োজনে, সরকারের নিজের নিরাপত্তার প্রয়োজনে এই কাজগুলো করা দরকার। সরকারকেও টিকে থাকতে হলে, তাকে সার্ভাইভ করতে হলে, তাকে সুন্দরভাবে থাকতে হলে, তাকেও কিন্তু এই নিউজগুলো অ্যাড্রেস করার আবশ্যকতা রয়েছে। এই জন্য সরকার যদি একটা বিশেষ টিম তৈরি করতে পারে, তারা মিথ্যাভাবে নয়, সত্যই যে সকল লোকগুলো অনলাইনে ফেক নিউজ ছড়াচ্ছে তাদের মধ্যে কিছু লোককে যদি চিহ্নিত করে তাদের মধ্যে কাউকে যদি আইনের অধীন করা যায়, আমার কাছে মনে হচ্ছে একটা বার্তা যাবে সমাজের মধ্যে, এবং সেই বার্তার ফলে অন্য অনেকেই হয়তো সতর্ক হবে। কিন্তু এভাবে বুঝিয়ে শুনিয়ে খুব সামান্য সতর্ক করা যাবে, এবং এর ফলে আসলে যার উপরে ইম্প্যাক্ট ফলে সে আসলে এই কাজটা করে না। আমার কাছে আগে মনে হতো যে অপরাধীকে সচেতন করা যায়, আসলে অপরাধীকে সচেতন করা যায় না, অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হয়। সেটাই আমি আপনার মাধ্যমে আজকে সরকারকে এবং সরকারের আমাদের নিরাপত্তা এজেন্সিগুলো আছে তাদেরকে রিকোয়েস্ট করছি, তারা যেন একটা বিশেষ টিম তৈরি করেন, যে টিমটা পর্যবেক্ষণ করবে সোশ্যাল মিডিয়াগুলোতে বা অনলাইনে কে অপতথ্য ছড়াচ্ছে। এর মধ্যে আমরা যেমন বুঝতে পারি এটা আইডিটা ভুয়া আইডি, উনিও বুঝতে পারবেন এবং ভুয়া আইডিটা আসলে কোথা থেকে কাজ করছে, কোন কম্পিউটার থেকে কাজ করছে, কোন এরিয়া থেকে কাজ করছে। মন্ত্রণালয় থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে গতকালকে কিন্তু আমরা জানছিলাম খবরে, তথ্য উপদেষ্টা এমনটি বলছিলেন। এই পদক্ষেপটি সম্পর্কে হয়তো আপনিও শুনেছেন। আপনি কি মূলত এই ধরনের কাজের কথাই বলছেন? আমি তাই বলছি, কিন্তু এটা ব্যবহারটা যেন আবার অপব্যবহার না হয়, এটা দেখতে হবে খুব সিরিয়াসলি, যেন যিনি ছড়াচ্ছেন না তিনি যেন আক্রান্ত না হন, যিনি আসলে ছড়াচ্ছেন এটা খুব সিরিয়াসলি দেখতে হবে, ভুল যেন না হয়। এই জায়গাতে পদক্ষেপটা খুব ভালোভাবে নিতে হবে, সঠিকভাবে নিতে হবে। না, কিন্তু এখানে তো আসলে চ্যালেঞ্জও আছে, কারণ অনেকেই তো বিভ্রান্ত হয়েও ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমার একটা পোস্ট পছন্দ হলো, আমি সেটা শেয়ার করে দিলাম। এটা তো না বুঝেও আসলে অনেকেই করতে পারে। আপনি প্রথমত অরিজিনাল পোস্টটাকে একটু আইডেন্টিফাই করেন না, আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপের পোস্টটাকে না ধরে আপনি প্রথম পোস্টটাকে ধরতে চেষ্টা করেন, ফার্স্ট হ্যান্ড পোস্টটাকে ধরার চেষ্টা করেন। তো ফার্স্ট হ্যান্ড যদি আপনার 5টা পোস্ট থাকে, আপনার মনে করেন আজকে আপনি 5000 পোস্ট হয়েছে ফার্স্ট হ্যান্ড, এর মধ্যে আপনি 10টা পোস্ট আইডেন্টিফাই করেন না অরিজিনালি কোথা থেকে হয়েছে, 2টাই করেন না, একটাই করেন না, ওই একটা লোককে আপনি শাস্তি দেন না, কালকে ফলো করে প্রচার করেন না যে আপনি একটা ভুয়া আইডিকে শাস্তি দিয়েছেন যে অমুক কম্পিউটার থেকে অমুক জায়গা থেকে এই কাজগুলো করছিল। ইচ্ছা করলে আমার কাছে মনে হয় রাষ্ট্র যে অনেক শক্তিশালী, রাষ্ট্র যদি ভালো কাজে এই শক্তিগুলো ব্যবহার করে, এটা অসম্ভব কিছু না। অনেক ধন্যবাদ। আপনার
পরামর্শ আমরা জানছিলাম, আপনার মন্তব্য জানছিলাম এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, এবং মহামারীর মতো ছড়াচ্ছে, শুধু দেশে নয় বিশ্বব্যাপী আসলে প্রযুক্তির উৎকর্ষ সাধিত হচ্ছে, পাশাপাশি প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে, গুজবের পরিমাণও বাড়ছে। এটাকে শক্ত হাতে মোকাবেলার সময় ইতিমধ্যেই চলে এসেছে নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে ডক্টর কাজী মাহবুবুর রহমান যুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।